তোর মুখটা দেখেই বুঝছি কিছু একটা পেটের ভেতর ঘুরছে। বলতো কাহিনী কি ইয়েন? ভাই আমি তো শিওর ইয়েন প্রেমে পড়েছে। আমি আমি আসলে নারিবাকে প্রপোজ করতে চাই। ও, ইয়েন ভাই রে, তুই তো আসলেই সিরিয়াস। কবে থেকে এসব চিন্তা করিস? অনেকদিন ধরেই ওর হাসি, ওর কথা বলার স্টাইল সব কিছুই আলাদা, কিন্তু ভয় পাই যদি না বলে দেয়। ভাই প্রেম মানে রিস্ক, তুই তো এমনিতেও চুপচাপ থাকিস, কিন্তু নাদিবা খুব কুইক রেসপন্স করার টাইপ, তোকে সাহসী হতে হবে। তুই যা করবি, প্রপোজটা স্ট্রেইট না দিয়ে একটু ক্রিয়েটিভ কর। যেমন ধর, ওকে একটা কাগজে লিখে দিস, তোর হাসিতে আমি বাঁচি, আমাকে একটুখানি জায়গা দিবি তোর জীবনে। তাহমিদ, তুই একটা জিনিয়াস। ওভাবে বললে হয়তো ও মুচকি হেসে বলবে, ভাবি দেখি। আর যদি তোকে থাপ্পড় মারে? তাহলে ছবি তুলে ইনস্টাতে দিবি, প্রথম প্রেম প্রথম থাপ্পড়। তিনজন হেসে ওঠে। না না না, তাহলে এটা করা যাবে না, অন্য কিছু ভাবতে। তাহলে নদীর ধারে ছোট্ট একটা সারপ্রাইজ আয়োজন কর। এই প্রপোজাল যাত্রায় আমরা তোর সাথেই আছি। নাদিবা যদি হ্যাঁ বলে, পরের দিন আমরা তিনজন বন্ধু বুড়িগঙ্গা পার হইতে যাইতেছি খুশিতে। গ্রেট আইডি, তাহলে সারপ্রাইজ প্ল্যান করি। তাহলে আজ সবাই ঘুমিয়ে পড়ি, কালকে বাকি কাজ করা যাবে। সবাই যে যার মতো চলে গেল নিজেদের ঘরে। তাহমিদ গিয়ে দেখে আরিশা ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকলো না, চুপচাপ বেডে আতশোয়া হয়ে বসে আছে। রাতে 2:12, চাঁদের আলো জানালা দিয়ে বিছানার ওপরে পড়ে আছে। বিছানায় আরিশা ঘুমে ক্লান্ত, কোমল ও নিশ্চিন্ত। তাহমিদ বসে আছে তার পাশেই, চোখে একরকম ছায়া, ঠোঁটে তার অদ্ভুত গভীরতা। তাহমিদ ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর গাল ছুঁয়ে দেয়। আরিশা অল্প নড়ে ওঠে, ঘুমে আধভেজা কণ্ঠে ফিসফিস করে। তুমি জেগে আছো? তাহমিদ কিছু বলে না, ওর হাতটা ধীরে ধীরে আরিশার ঘাড় বরাবর বুলিয়ে দেয়, গলায় পড়ে থাকা তার চুলটা আলতো করে সরিয়ে নেয়। তুই জানিস না হার্ট স্টোন, ঘুমন্ত অবস্থায় তুই ঠিক কতটা সুন্দর লাগিস। তাহমিদের কণ্ঠে গভীরতা, দৃষ্টি আগুন নিয়ে আবার বলে, তোর প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা স্পর্শ আমাকে আরো পাগল করে দেয়। আরিশা উঠে বসে কাঁধের শাড়ির আঁচলটা পড়ে যাচ্ছে, চোখে ঘুম, ঠোঁটে তীব্র কৌতূহল। তুমি এমন করে তাকাও কেন, যেন আমি তোমার শিকার? তাহমিদের ঠোঁটে বাঁকা হাসি উঠে নিচু গলায় বলে। সে এক ঝটকায় আরিশাকে নিজের কোলে টেনে নেয়। আরিশা হঠাৎ ভয় পেয়ে বলে, তুমি কি রাগান্বিত তো? রাগ? না, তুই যদি অন্য কারো দিকে তাকাস তখন বুঝবি রাগ কাকে বলে। আমি তো এখন শুধু তোর শরীরের প্রতিটা ছায়া মনে রাখতে চাই। তাহমিদের ঠোঁটে ছুঁয়ে যায় আরিশার কপাল, চোখ, গাল, তারপর ধীরে ধীরে থেমে যায় ওর ঠোঁটে, চুমু নেয়। এটা ছিল দাবি। তারপর সে ফিসফিস করে বলে, তুই শুধু আবার, তোর এই ত্বক, তোর গন্ধ, তোর চোখের পানি সব আমার জন্য। তুই যদি পালাতে চাস তাহলে বুঝবি আমি কি ভয়ানক কিছুতে রূপ নিতে পারি। আরিশা নিঃশ্বাস ফেলে। সে কিছু বলে না, শুধু চোখ বুজে তাহমিদের বুকে মাথা রাখে। তার ভেতরে ভয়, ভালোবাসা, আকর্ষণ সব একসাথে ঘুলে উঠেছে। তাহমিদ ধীরে ধীরে বিছানায় ওকে শোয়ায়, চোখের দৃষ্টি আগুন, কণ্ঠে মৃত্যুর মতো গভীরতা। আজ তুই আর ঘুমাতে পারবি না, তুই জেগে থাকবি শুধু আমার জন্য। এই রাতটা, এই শরীরটা শুধু আমার। আর একবার তার ঠোঁট আরিশার ঘাড়ে ছুঁয়ে যায়, আর সে ফিসফিসিয়ে করে, তুই আমার মালিকানায় বন্দি, চাবি আমি ছুঁড়ে ফেলে দিয়েছি আগেই। ভোর 6:42, চোখে রোদের আভা পড়ে গেছে। পর্দার ফাঁক দিয়ে রোদ ঢুকে পড়েছে বিছানার মাঝখানে। তুবা অল্প নড়ে ওঠে, আলগা ঘুমের মধ্যেই হাত দিয়ে পাশে হাতড়ে, পাশে কেউ নেই। গালে তার কণ্ঠ হালকা ঝাপসা, মিষ্টি ঘুমে মোড়ানো। ঠিক তখনই পেছন থেকে একটা আলতো স্পর্শ তার কোমর জড়িয়ে ধরে। নরম ঠোঁট এসে স্পর্শ করে গালের পাশটা। ঘুম থেকে উঠেই এত খোঁজার কারণ কি সুইটহার্ট? গালিবের কণ্ঠটা যেন ভোরের রোদ, নরম ধীর কিন্তু জলে। তুবা ঘুরে ওর দিকে তাকায়, চুল এলোমেলো, চোখ আধো ঘুমে লালচে, তবুও গালিবের চোখে তৃপ্ত, যেন ঠিক এই চেহারাটার জন্যই সে শত জন্ম অপেক্ষা করছে। আমি ভাবছিলাম তুমি আবার অফিসের কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তুবা মৃদু হেসে বলল। গালিব ওর কপালে একটা গভীর চুমু দেয়। তোমাকে ফেলে কোনোদিন ব্যস্ত হতে পারবো ভাবলে কেমন করে?
তুমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মিসেস খান। তুবা হেসে ফেলে। ওর ঠোঁটের কোণায় লাজের ছোঁয়া, কিন্তু চোখে অভিমান। তবু মাঝে মাঝে তুমি আমায় একা ফেলে কাজে ব্যস্ত হয়ে যাও। গাল্লিপে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর তাকে কাছে টেনে নিয়ে বিছানার পিঠে নিজ হাতে রেখে বলে, তুমি জানো না, তোমার মুখটা না দেখলে আমার দিন শুরু হয় না। তোমার ঘুম চোখ, তোমার এলোমেলো চুল, তোমার খোপা করা চুলে ভেঙে যাওয়া রূপ, আমি পাগল হয়ে যাই। তুবা গাল্লিবের বুকে মাথা রাখে। গাল্লিব হাত বুলে দেয় ওর চুলে, আলতো ঠোঁটে গালে চুমু খায়। তুমি জানো তোমাকে আমি কত ভয় পাই? ভয়? হ্যাঁ, যদি একদিন তুমি আবার আগের মতো হারিয়ে যাও, যদি তুমি এতটাই দূরে চলে যাও যে আমি ছুতে না পারি। তোমার প্রতিটা নিঃশ্বাস এখন আমার দম, সুইট হার্ট। তুবার চোখে জল নিয়ে বলে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না তেজের পাপা। তুমি আমার ঘরণ, তুমি আমার ঘ্রাণ, তুমি আমার ভালোবাসা। গাল্লিব হেসে ওকে বিছানায় আবার চেপে ধরে, কানে ফিসফিস করে বলে, তুমি আমার সকাল, সুইট হার্ট। এই রোদ, এই দিন, এই জীবন সব তোমার নামে। তারপর গাল্লিবের ঠোঁটে ছুঁয়ে যায় তুবার কপাল। গাল ঠোঁটে আলতো কিন্তু দাবিময়, আর সকালটা হয়ে ওঠে এক গোপন গভীর নীরব প্রেমের সাক্ষী। সকাল 8:30। নিলয়ের ডুপ্লেক্স বাড়ির ডাইনিং এ বড় টেবিলে নাস্তা রেডি করেছে। নরম রোদে সবকিছু ঝকঝক করছে। তাহমিদ আরিশা পাশাপাশি চুপচাপ বসে আছে। চোকাচোকি হতেই আরিশা নিচু হয়ে পড়ে। গাল্লিবে তোবা, জিশান, অনি, নিলয়, নীলা, রাজ, ইয়েন, মুলান, রিয়ানা, নাফিস, মালিহা, নওয়াজ, মাহিরা, নাদিবা সবাই একসাথে বসে হাসি ঠাট্টা চলছে। গাল্লিব কাপে চুমুক দিয়ে বলে, দোস্ত, বিয়েতে তো খাওয়া দাওয়া হয়েছে, রোমান্স সব হয়ে গেল, এবার তো আমাদের চায়নায় ফিরতে হবে। কি করে এত তাড়াতাড়ি কি ফিরে যাবি তুই? আমি জিশান তো একসাথে ভালো মতোই আড্ডা দিতে পারলাম না। আসলে আমরা ভাইয়ার সঙ্গে রাইড দেইনি অনেকদিন। ভাইয়া চলো না, একটা বাইকে রাইড হয়ে যাক, আবার সেই 25 বছর আগের মতো। গাল্লিব হেসে ফেলে। ওর চোখ ফিরে আসে পুনরায় দিনগুলো। 3জন 3টা বাইক, গ্রাম ঘুরে বেড়ানো, ডান্স করা এবং অনেক অনেক মজা করা। জিশান, তুমি এখনো সেই পাগলাটের রাইডের কথা মনে রাখছো রে? রাখবো না, ওই রাইডেই আমি আর নিলয় ভাইয়া টাল হয়ে গেছিলাম। তাহলে একটা রাইড হতেই পারে, প্ল্যান করি। তেজ, দেখছিস আবার তোর পাপাকে আবার কেউ রাস্তা দাঁড়িয়ে প্রেম নিবেদন করে না বসে। তোমার কি মনে হয় আমার এখনো সেই বয়স আছে? সবাই হেসে ওঠে। মুলান আর ইয়েন একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে। রিয়ানা আরিশার কানে কিছু বলে, আর আরিশা গালের টকটকে লাল হয়ে ওঠে। ভাইয়া শুধু রাইড না, আজ বিকেলেই চলেন নদীর ধারটায় বসি, একটা ফটোশ্যুটও হয়ে যাক, নতুন পুরাতনের মিলন ছবি। চিন্তা নাই, আমি আছি ক্যামেরা হাতে। তবে শর্ত আছে, নতুন কাপেলদের আলাদা ছবি তুলবো আমি। ইয়েন গলা খাকারি দেয়। নাদিবা চোখ বড় করে তাকায়, আর সব হাসিতে ফেটে পড়ে। আঙ্কেল, আপনারা নদীর দিকটাই না গিয়ে অন্য কোথাও যেতে পারেন। আমরা গিয়েছিলাম, দেখি রাস্তা অনেক খারাপ, তাই যেতে না করলাম। কি রে তাহমিদ, বল কিছু। হ্যাঁ পাপা, ওই দিকটা বাদ দাও। গাল্লিব কিছু একটা সন্দেহ করলেও ছেলেদের কথা তাল মিলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ওই দিক যাব না। সবাই নাস্তা খেয়ে যার মতো উঠে চলে গেল নিজেদের কাজে। বিকেলে 4:30। বাইকে রাইডের জন্য গালিব, জিশান, নিলয়, রাজ বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় একটা বাইক নিয়ে অভি চলে আসে। আজ আমি এই আনন্দতে সামিল হতে চলে আসলাম। বাহ, আজ সত্যি অনেক মজা হবে। গালিবরা বেরিয়ে যাওয়ার পরে ইয়েনের শান্তির নিঃশ্বাস ফেলে। তাহমিদ এক কোণে দাঁড়িয়ে আছে, একটা গাছের সাথে হেলান দিয়ে, মুখে একটা বাঁকা হাসি। আরিশা দূরে রিয়ানার পাশেই দাঁড়িয়ে, তবে বারবার চোখ চলে যাচ্ছে তাহমিদের দিকে। তাহমিদ ঠোঁটে ফিসফিসি স্বরে বলে, তুই অনেকক্ষণ ধরে তাকাচ্ছিস, কিছু চাইছিস বুঝি? হার্ট স্টোন? তুমি কি ভাবো আমি খেয়াল করি না দুপুরের পর থেকে 5 বার গালে চিমটি কেটেছো? আরেকবার কেটে দিই একদম এত জোরে যে রাতের কথা মনে পড়ে যাবে। তাহমিদের চোখের চাউনি ভয়ঙ্কর মিষ্টি। আরিশা হঠাৎ মুখ ঘুরে নেয়, কিন্তু কান দুটো লাল হয়ে যায়। আরিশার স্বরে অভিমান, কিন্তু ঠোঁটে হাসি নিয়ে বলে, ভালো না, একদমই না। তাহমিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে আরিশার কানে ফিসফিস করে বলে, তোর ঠোঁট কাঁপে, গাল নরম হয়, চোখ এড়িয়ে যায়, তারপরেও বলিস আমি ভালো না,
আমি তো তোরই জানতা। সবার সামনে এসব বলো না প্লিজ। আচ্ছা মিষ্টি বউ, আর লজ্জা দেবো না। এই মুহূর্তে হঠাৎ ইয়েন পাশে এসে দাঁড়ায়। একরকম চুপি চুপি ইয়ান তাওমিদকে বলে, তাহমিদ, আমি যাচ্ছি, সারপ্রাইজ প্ল্যান করতে যাচ্ছি। তুই বাকিদের নিয়ে ঠিক সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমরা সময় মতো চলে আসবো। এই দৃশ্য দূর থেকে রিয়ানা আর আরিশার চোখ পড়ে, তবে তারা কিছু বোঝে না। তবে তাদের চোখে এক টুকরো কৌতূহল জ্বলে ওঠে। আর তাহমিদ আর ইয়েন একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। আরিশা পাশ থেকে চাপা গলায় বলে, তুমি কি আমার সারপ্রাইজ দেবার চিন্তা করছো? তুই জানিস না, তোর জন্য আমি সারা জীবনই একটা চলমান সারপ্রাইজ। রাতেও ছিলাম, আজ বিকেলেও আছি, আর চিরকাল থাকবো তোর শ্বাসের পাশে। আরিশা চোখ মেরে যায়, তবে তার চোখ ভিজে ওঠে। সে জানে এই দুষ্টু ছেলে তাকে সারা জীবনের জন্য ভালোবাসবে। আচ্ছা তুই যা, রিহানা আর নাদিবা রেডি হয়ে নে, তোরা ঘুরতে নিয়ে যাব। সত্যি ঘুরতে নিয়ে যাবে? দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তোদের এক্ষুনি মানে 2 ঘন্টা, তাই বলছি তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঘন্টাখানেক পরে আরিশা রেডি হয়ে আসে। তাওমিদ আর মুলান তাদের জন্য অপেক্ষা করছিল। আরিশারা নিচে আসতেই সবাই গাড়িতে উঠে রওনা দিল। অন্যদিকে নদীর ধারে একটা খালি জায়গায় পানির কলকল শব্দ আর বাতাসের মৃদু শীতলতা। ছোট ছোট ফেরি লাইট ঝুলছে গাছে। মাটিতে গোল গোল পাথর আর কিছু রঙিন কুশন ছড়িয়ে আছে। মাঝখানে একটা ছোট্ট টেবিল, কেক, স্ন্যাক আর কিছু ফুলের তোড়া। পরিবেশ একেবারে রোমান্টিক। তাহমিদ, আরিশা, মুলান, রিয়ানা, নাদিবা গাড়ি থেকে নেমে পুরোই অবাক। ভাই ইয়েন তো দেখি পুরো মুভির সিন বানিয়ে ফেলেছে। উফ, কেমন যেন এক্সাইটেড লাগছে আমার। আমি তো ধারণা করতেই পারিনি যে এই সারপ্রাইজ অপেক্ষা করছিল। তোর বন্ধু কিন্তু সিরিয়াস, চল দেখি কি হয়। রিয়ানা চুপচাপ হাসে, নাদিবার চোখের দিকে তাকায়। নাদিবা তো কিছুই টের পায়নি। এই মুহূর্তে ইয়েন আস্তে হেঁটে আসে, হাতে একটা গোলাপের তোড়া, পরনে সাদা শার্ট, চোখে একটু ভয় আর ঠোঁটে দুরু দুরু হাসি। সে সামনে এসে দাঁড়ায় নাদিবার। নাদিবা, তোমাকে আমি অনেকদিন ধরে পছন্দ করি। তোমার হাসি, তোমার গলা, তোমার রাগ, সব কিছুই। আমি জানি তুমি স্পেশাল, আর আমি তোমাকে সেই স্পেশাল জায়গাটাই দিতে চাই। তুমি কি আমার জীবনের গল্পের নায়িকা হবে? নাদিবা কিছুক্ষণ চুপ, চারিপাশে তাকিয়ে দেখে সবাই হাসি মুখে তাকিয়ে আছে। সেই ফুলটা নেয়, কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ঠোঁটে হাসি এনে বলে, এত সুন্দর আয়োজন, সত্যি খুব স্পেশাল লাগছে। কিন্তু একটা প্রশ্ন করি। করো। দেবকে কেমন লাগে তোমার? এর আগে 6টা ছেলে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি এই প্রশ্ন করার পরে ঠিকঠাক উত্তর দিতে পারিনি, তাই রিজেক্ট করে দিয়েছি। বিয়ের পরে যদি আমি দেবের ছবি আমাদের রুমে লাগাই, আপনার কোনো সমস্যা আছে? ওকে, একটু সময় দাও আমাকে। আজ তোমার সাহসটা আমার অনেক ভালো লেগেছে, তবে হ্যাঁ কি নাম সেটা কিছুদিন পরে বলবো। নাদিবা ফুলগুলো নিয়ে অন্য সাইডে চলে গেল। ইয়েন হাঁ করে নাদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন রিয়ানা আরিশার কানে কানে বলে, এই মেয়ে পুরোই নাটকবাজ। তাহমিদ আর মুলান এসে ইয়েনকে সান্ত্বনা দিতে লাগলো। ব্যাপার না ভাই, প্রেম মানে যুদ্ধ, আর তুই প্রথম ধাপ পার হয়ে গেছিস। অন্তত নাদিবা ফুলগুলো তো রেখে দিল তার কাছে। তবে এটা বুঝলাম, আমার প্রেমের রাস্তায় দেব এক বিশাল বাধা। তুই চিন্তা করিস না, আমরা তো পাশে আছি। চল এবার খাওয়া শুরু করি। সবাই মিলে আড্ডা দিচ্ছে আর ইয়েনের আনা খাবারগুলো খাচ্ছে। ইয়েন তো মন খারাপ করে বসে আছে, আর নাদিবা তো দেখে ঠোঁট টিপে হাসে। আরিশা নাদিবাকে কোনো দিয়ে ঠেলে বলল, কাজটা ঠিক করিসনি নাদিবা। তুই বুঝবি না। হ্যাঁ রে, কি নিয়ে কথা হচ্ছে আমি একটু শুনি। তোকে কিছু শুনতে হবে না। অন্যদিকে বিকেলের রোদটা তখনও নরম। একে একে 5টা বাইকের গর্জনে কেঁপে উঠছে পিচ ঢালা রাস্তা। সামনে গালিব, পাশে জিশান, পেছনে নিলয়, রাজ আর অভি। সবাই হেলমেট পরা, একদম সিনেমার সিন। নিলয় হইচই করে বলে ওঠে, মনে আছে 25 বছর আগে এরকম হুট করে রাইডে বেরিয়ে হয়েছিলাম? হ্যাঁ, তখন আমরা হাফ প্যান্ট পরা বাচ্চা ছিলাম, এখন তো হেলমেট পরা জোশ আঙ্কেল। সবাই হেসে উঠল। রাইডের মাঝেই গালিব স্পিড বাড়িয়ে একটা ঝাঁকুনি দিল। জিশান পিছন থেকে চেঁচে উঠল, ভাইয়া এইভাবে স্টান্ট করিও না, ঘরে বউ বাচ্চা আছে।
অভি এক হাতে বাইক চালিয়ে সেলফি তুলছিল। রাস্তাকে বকা দিয়ে বলল, আরে মডেল সাহেব পড়ে গেলেই খবরের নাম ছেপে যাবে। যেতে যেতে পথে এক ফাঁকা মাঠে এসে সবাই থামলো। চারিদিকে সবুজ, পাখির ডাক আর মাথার ওপর ঝিরঝিরে আলো। ওখানেই শুরু হলো আসল পাগলামি। নিলয় হঠাৎ হেলমেট পরে পোজ দিয়ে দাঁড়ালো। গার্লির পেছনে মিউজিক ছাড়লো ফোনে। গান বাজতেই সবাই হেলমেট মাথায় একসাথে ঝাঁকি দিয়ে নাচতে লাগলো। রাত চুপচাপ ভিডিও করছিল। এই ভিডিও ইনস্টাতে আপলোড দিলে ভাইরাল হবে নিশ্চিত। টাইপ করবেন 5 জন বুড়ো কিন্তু হেলমেট পরা হিরো ডান্স। ডান শেষ করে জিশান ঘাম মুছতে মুছতে বলল, জীবনটা যদি এমনই হতো, বাইক, গান আর আড্ডা। গার্লিপ এক মুহূর্ত চুপ করে তারপর মুচকে হেসে বলে, এই মুহূর্তটাই আসল জীবন জিশান। চলো আবার চলো, গন্তব্য নয় আনন্দ করতে। বাইক স্টার্টে দিবে সেই সময় গার্লিবের ফোন বেজে ওঠে। গার্লিব ফোন বের করে দেখে তুবা ফোন করেছে। গার্লিব মুচকে এসে ফোন ধরলো। সুইটহার্ট বলো। রাইড শেষ হলে বাড়ি ফিরে আসো, রাতের ঢাকায় রাস্তা একদম ভালো না। তুমি কি আমাকে মিস করতেছো সুইটহার্ট, নাকি আমার বেসামাল ভালোবাসাগুলো? বলো বলো। তুমি সেই অসভ্য লোকটাই থেকে গেলে, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। ওকে সুইটহার্ট, তুমি রেডি থেকো, আমি আসছি তোমাকে ভালোবাসতে। গার্লিব ফোন কেটে দিল। তারপর সবার উদ্দেশ্যে বলল, আমার সুগার লেভেল কমে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে। সে কি, চল চল কোনো একটা মিষ্টির দোকানে। আরে ওর এই সুইটার লেভেল সাধারণ মিষ্টি দিয়ে ঠিক হবে না, স্পেশাল মিষ্টি লাগবে। তাহলে আরো ভালো দোকানে যাব। রাজ, তুই এখনো এত বোকা কেন বলতো? ওই বেটার বউ, এর সাথে রোমান্স করার ইচ্ছে হয়েছে, তাই ঢং করিতেছে। বুড়ো হইল, শালার রোমান্স শেষ হইল না। জিশান, অভি, রাজ, গার্লিব নিলয়ের কথা শুনে হাসা শুরু করলো এবং বাইক নিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলো। সন্ধ্যার আলো তখনও নামেনি, কিন্তু সূর্যটা খানিকটা ঢলে পড়েছে। বাইকের শব্দে চারিপাশ বাতাসে ভেসে বেড়াচ্ছে রোমাঞ্চ। গার্লিব, জিশান, নিলয়, রাজ ও অভি পাঁচজনই হেলমেট পরে সারিবদ্ধভাবে পথ ধরে ফিরছিল বাড়ির দিকে। গান বাজছিল রাজের বাইকে। সবাই নিজের বাইকে নিজেদের মতো করে মনে মনে গুনগুন করছিল। হঠাৎ গার্লিপের মাথা চক্কর দিয়ে ওঠে। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছে। রাস্তাটা বাঁকবাঁকা, একটু নিচু ছিল আর রাস্তার পাশে ছিল কিছু ছোট ছোট পাথর। ঠিক সেই মুহূর্তে গার্লিবের বাইকের সামনে হঠাৎ একটা কুকুর ছুটে এলো। মাথা ঘোরার কারণে গার্লিব বাইক কন্ট্রোল করতে পারলো না। বাইক হেলদোল শুরু করলো। ভাইয়া সাবধান। জিশান চিৎকার করলো, তখন আর সময় ছিল না। গার্লিব ব্রেক চাপলো, কিন্তু টায়ার পিছলে গেল পাথরের ওপর। মুহূর্তের মধ্যেই গার্লিব ছিটকে পড়লো বাইক থেকে। শরীরটা রাস্তায় ঘষে গেল। হেলমেটে রাস্তার সাথে ঢুকে একটা ভারী শব্দ করলো। চারিপাশে বাইক থেমে গেলে একসাথে সবাই ঝাঁপিয়ে পড়লো গার্লিপের দিকে। নিলয় দৌড়ে এসে কাপা গলায় বলল, ভাই তুই ঠিক আছিস? চোখটা গোল গালিব দোস্ত। রাজ তাড়াতাড়ি হেলমেট খুলে ফেলে। গার্লিবের মাথা থেকে রক্ত লেগে গেছে, চোখ বন্ধ। জিশান হাত ধরে ডাকতে লাগলো, ভাইয়া ভাইয়া একটা শব্দ করো প্লিজ। তখনই হঠাৎ গার্লিপের আঙুল নড়ল, ঠোঁটে কেঁপে উঠলো। গার্লিপ আস্তে করে বলে উঠলো, আমি ঠিক আছি। আরে ধুর, বাইকটা কই? সবাই মুখে হাসি ফুটলো, চোখে জলও। তোকে কিন্তু এখন বাইক দিয়ে পাঠাবো শালা, আগে তোকে হসপিটাল নিয়ে যাই। রাস্তার বাইক থেকে ফার্স্ট এড বক্স ব্যাগ এনে গার্লিপের কপাল পরিষ্কার করতে লাগলো। জিশান ব্যান্ডেজ করতে লাগলো। এই জন্যই বলি তুই পাইলট না ভাই, তুই বাইকার। এখন দেখ আমাদের হার্ট অ্যাটাক দিয়ে ছাড়লি। গার্লিপ হেসে উঠলো ব্যথা সামলে। এটা ছিল আমার ড্রামাটিক এন্ট্রি, মনে থাকবে তোদের? তাই এমনটা করলাম। আমি ঠিক আছি, চল চল। ভাইয়া আপনি এই মিথ্যে হেসে বাঁচিয়ে গেলেন, এখন চুপ করে চলেন, হাসপাতালে নিয়ে যাচ্ছি। আরে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। গার্লিপের কথা শুনে সবাই তখন কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছিল। গার্লিপ শুয়ে আছে রাস্তায়, রক্ত লেগে গেছে শরীরে, তবুও সে হাসছিল, ঠাট্টা করছিল। নিলয় ও জিশনের চোখের পানি জমে গেলেও হেসে বলছিল, তোকেও হার্ট অ্যাটাক দিয়ে ছাড়বো নি একদিন। সব ঠিক আছে রে, আর একটু ঘষা, আমি তো অনেক স্ট্রং। গার্লিপ কথা শেষ করার আগেই তার দু চোখে নিস্তেজ হয়ে গেল। একটা নিঃশব্দ ঝড় নামলো মুহূর্তেই। গালিব,
নীলার চোখের পলক ফেলতে না ফেলতেই টের পেল গাল্লিপ তার বুকে মাথা রেখে নিথর হয়ে পড়েছে। দোস্ত দোস্ত কি করছিস তুই গালিব? রাজ দ্রুত ঝুঁকে এসে গাল্লিপের নাকের কাছে হাত রাখলো। কয়েক সেকেন্ড স্তব্ধ, তারপর ফিসফিস করে বলল, নিঃশ্বাস চলছে কিন্তু খুব হালকা, মাথার পেছন থেকে রক্ত অনেক বেশি বের হচ্ছে। আর দেরি করা যাবে না, চলো এখনই হসপিটালে। নিলয় মুহূর্তের মধ্যেই গাল্লিপকে নিজের বাইকে তুলে বসালো। জিশান তার পেছনে উঠে তাকে ধরে রাখলো শক্ত করে। সবার বাইক একসাথে গর্জন করে উঠল। গন্তব্য নিকটবর্তী শহরের হাসপাতাল। রাস্তায় তখন আর গান নেই, নেই হাসি। আকাশটাও যেন ধূসর হয়ে এসেছে। 4টা বাইক একসাথে ছুটছে জীবন আর মৃত্যুর মাঝখানে। কেউ কিছু বলছে না, চোখে ভয় আর মুখে দোয়া। তুই ঠিক হবি দোস্ত, আমরা তো কিছু হইতে দিব না। সবাই দ্রুত বাইক চালিয়ে হসপিটালে নিয়ে গেল। হাসপাতালের এমার্জেন্সি ইউনিটের সামনে পায়ে পায়ে হেঁটে বসেছিল জিশান। তার শার্টে এখনো গালিবের রক্ত লেগে আছে। ভেতরের ডাক্তাররা যুদ্ধ করছে গালিবকে ফিরে আনার যুদ্ধ। পকেট থেকে ফোন বের করে জিশান হাত কাঁপনো, গলা কান্না, ডায়াল করলো তাহমিদের নাম্বারে, বাবু বলে সেভ করা। তাহমিদ জিশানের কল পেয়ে কল রিসিভ করলো। কল রিসিভ হতেই বলল, তাহমিদ বাবা, গালিব ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহমিদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি বললে মামা তুমি? অ্যাক্সিডেন্ট? পাপা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ বাবা, মাথায় মারাত্মক চোট লেগেছে, এখন হাসপাতালে। এই কথা বলার পরেই তাহমিদ ফোনটা ছুঁড়ে ফেলে দিল। এক চিৎকার করে মাটিতে বসে কান্না করা শুরু করলো। পাপা? মুলানার ইয়েন দৌড়ে এসে জিজ্ঞেস করলো, তাহমিদ ভাই কি হয়েছে, কেন কান্না করছিস? তাহমিদ চোখের পানি মুছতে পারছিল না। সে কাঁপা গলায় ফিসফিস করে বলল, পাপা অ্যাক্সিডেন্ট করেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, অজ্ঞান হয়ে আছে এখনো। আমি ওনাকে হারাতে পারবো না। মুলান কাঁপতে থাকা কাঁধে হাত রাখলো। ওহ গড, আমরা এখনো হসপিটালে যাব, 1 সেকেন্ডও দেরি না। তাহমিদ ছটপট করে উঠে দাঁড়ালো, মুখে যন্ত্রণা, চোখে ভয়। আরিশা কান্না করছে। নাদিবা রিহানা আরিশাকে সান্ত্বনা দিচ্ছে। তাহমিদ দ্রুত বলল, আমি বাবার কাছে যাব। মুলান, তুই গাড়ি ড্রাইভ কর এখন প্লিজ। ইয়েন দ্রুত তাহমিদকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আর তাহমিদের বুকের ভেতর বারবার ধ্বনি বাজছে, বাবা তোমার কিচ্ছু হবে না, আমি আসছি। চোখের জল, হাতে ফোন নিয়ে ইয়েন দ্রুত নাফিসের নাম্বার ডায়াল করলো। নাফিস ভাই তাড়াতাড়ি শুনেন, গলিব আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ক্রিটিক্যাল। আমরা হসপিটালে যাচ্ছি সবাই। তাহমিদ পুরো ভেঙে পড়েছে। কি, কখন, কোথায়, আর তোমরা এখন কোথায়? আমার গাড়িতে আছি। তাহমিদ ভীষণ ভেঙে পড়েছে, ওকে শক্ত রাখার চেষ্টা করছি। প্লিজ আপনি সবাইকে সামলে নিয়ে আসুন। ফোন কেটে দেয় ইয়েন। তাহমিদ, মুলান, ইয়েন, আরিশা আর রিয়ানা রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। গাড়ির ভিতর অদ্ভুত নিস্তব্ধতা। তাহমিদের গালে গড়িয়ে পড়ছে চোখের পানি, ঠোঁট কাঁপছে শুধু একটাই কথা বলার জন্য, পাপা আমি আসছি। নাফিস ফোন কানে নিয়ে বসে থাকে কয়েক মুহূর্ত, তারপর হঠাৎ দৌড়ে গিয়ে খুঁজে পায় নীলাকে। আম্মু, গালিব আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সিরিয়াস অবস্থা। খালামণিকে এখনো কেউ মনে হয় বলেনি, আমি জানি না কিভাবে বলবো। তুই বলিস না ওকে, এখন বলা ঠিক না, ও মানতে পারবে না। তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি অন্য কথা বলে। তুই শুধু তোর বাবা রাজ জিসান এর সাথে যোগাযোগ রাখিস। নীলা যতটা পারল নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। তারপর তুবার রুমে গেল। তুবা বসে হসপিটালে কাজ করছিল। নীলা দরজায় এসে বলল, বোন, আমার সাথে একটু আসবি? একটা জায়গা যেতে হবে, ছোট্ট কাজ আছে। ঠিক আছে আপু, চল। তবে গন্তব্য কোথায়? অত কথা বলতে হবে না, তুই চল তো আমার সাথে। আচ্ছা দাঁড়াও, আমি গালিবকে ফোন করে বলি আমরা একটু বাইরে যাচ্ছি, না হলে আবার এসে না পেলে বাড়ি মাথায় করে তুলবে। নীলা নিজের কান্না ধরে রাখতে পারছে না, তবুও নিজেকে শান্ত রেখে বলল, আমি নীলাকে ফোন দিয়ে বলেছি এখানে আর ফোন দিতে হবে না, তুই চল তো। আচ্ছা চলো তাহলে। গাড়ি এগিয়ে চলল হাসপাতালের দিকে। আর হৃদয়ের এক অজানা ভয় মুঠি বেঁধে বসে রইল নীলার বুকে। নীলা জানে না গালিবের কি অবস্থা, আর তুবাকে বা কিভাবে সামলাবে। গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। তুবা নীলার পাশে চেয়ে আছে।
নীলা নিস্তব্ধ, কোনো কথা বলছে না। তোবা গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে যাচ্ছে। গেট পেরিয়ে তোবার বুকে ধুকপুকে ধ্বনি যেন পুরো করিডোরে কাঁপিয়ে তুলছে। পরিচিত সব মুখ দেখতে পাচ্ছে, আশেপাশে সবাই দাঁড়িয়ে, কিন্তু গাল্লিব নেই। তোবার চোখে আগুন জ্বলে উঠল, হৃদয় রক্তের মতো অসহনীয় বাজলো। দূর থেকে তোবা দেখতে পেল জিশানের শার্টে রক্ত লেগে আছে। তোবা হঠাৎ দৌড়ে এসে জিশানের কলার চেপে ধরল। ভাইয়া, গালিব কোথায়? কোথায় আমার গালিব? বলো, ওর কিছু হয়েছে? ও বেঁচে আছে তো? বলো প্লিজ। তোবার চোখে শুধু একরাশ ভয়ের ছায়া, কণ্ঠে কাঁপুনি আর বুক ফাটানো কান্না জমে আছে। সে যেন পাগলের মতো আচরণ করছে। জিশান চোখ ভিজিয়ে শান্ত করার চেষ্টা করলো। বনু, প্লিজ শান্ত হ, ভাইয়া ঠিক হয়ে যাবে। ডাক্তাররা সব করছে, তুই ভেঙে পড়িস না। কিন্তু তুবা কিছু শুনছে না। সে কেবল চারপাশ খুঁজে যাচ্ছে। গাল্লিব, আমার গাল্লিব কই? তুমি? তুবা পাগলের মতো আচরণ করছে। এমন সময় দূর থেকে তাহমিদের পায়ের ছাপ শোনা যায়। একটানা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। আম্মু প্লিজ কেঁদো না, বাবা ঠিক হয়ে যাবে। আমি এখানে আছি, আমরা সবাই আছি। বাবার কিচ্ছু হবে না, আমরা বাবার কিচ্ছু হতে দেবো না। তাহমিদের মুখে শক্ত থাকার কথা, কিন্তু তার চোখে ফুটে জল গড়িয়ে পড়ে মায়ের কাঁধে। মা ছেলের এমন ভাঙনের মুহূর্ত দেখে পুরো হাসপাতাল করিডোরে কান্নার ধ্বনি গুমড়ে ওঠে। আরিশার কাছে কোনো ভাষা নেই তাহমিদকে শান্ত করার মতো। রিয়ানা চোখ মুছে ফেলে। মৌলানার ইয়েন অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ, জিশান, নাফিজা, কারোর চোখ শুকনো না। সবার ঠোঁটে একটাই প্রার্থনা, গাল্লিব প্লিজ ফিরে এসো। হাসপাতালের করিডোরে তখনও কান্নার সুর ছড়িয়ে আছে। তাহমিদ মায়ের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে, আর চারিপাশ নীরবতা। ঠিক তখনই গাল্লিবের রুমের দরজা খোলে। সাদা কোট পরা ডাক্তার ধীরে পা ফেলতে ফেলতে বেরিয়ে আসেন। চেহারায় একরাশ ক্লান্তি, চোখে চিন্তার ছায়া। জিশান, নিলয়, রাজ, তুবা সবাই একসাথে এগিয়ে আসে। তুবার কণ্ঠ কাঁপছে, ভাঙা গলায় বলে, ডাক্তার, আমার স্বামী কেমন আছে? ওর কি হয়েছে? ওর কি বিপদ? সবার বুকে তখন ধুকপুক করে ওঠে। ডক্টর গম্ভীর কণ্ঠে বলে, পেশেন্টের ব্রেইনের ভিতরে একটা টিউমার পাওয়া গেছে। এটা নতুন নয়, আমরা হিসেব করে দেখছি প্রায় 26 বছর ধরে উনি এই টিউমার বয়ে বেড়াচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। তাহমিদ, তুবা, জিশান, নিলয়, নীলা সবার মুখ শুকিয়ে যায়। তুবা যেন দাঁড়িয়ে থেকেও ভেঙে পড়ল। পেছনে একটু হেলে গিয়ে রাজেশ হাতে ভর দিল। কি 26 বছর মানে? উনি জানতেন কিন্তু কিছু বলেননি? হ্যাঁ, উনি জানতেন। পুরনো রিপোর্ট দেখলে হয়তো সব কিছু জানা যাবে। তবে ভয়াবহ বিষয় হলো এই টিউমার এখন অ্যাক্টিভ এবং হ্যামোরেজ হয়েছে। সেটা থেকেই আজকের এই পরিস্থিতি। নিলয় দুই হাতে মাথা চেপে ধরে ফ্লোরে বসে পড়ে, কান্না করতে থাকে আর বলে, গালিব রে, তুই এত বড় যন্ত্রণা একা বইয়া গেলি, আমাদের কিছু বললি না? তাহমিদের চোখ ঝাপসা হয়ে আসে। সে এক দৃষ্টিতে ডাক্তারকে দেখে ফিসফিস করে, ডাক্তার, যত টাকা লাগে আপনি নিন, তবু আমার পাপাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার সব কিছু নিয়ে নিন আপনি। দেখুন, পেশেন্টের অবস্থা অনেক খারাপ আর আমরা রিস্ক নিতে পারবো না। এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। না, আমার গালিবের কিছু হতে দিব না। প্লিজ ডাক্তার, কিছু একটা করেন। আমরা এখানে কোনো কিছুই করতে পারবো না, আপনারা চাইলে বাইরে কোথাও নিয়ে যান। তুবা কান্নায় ভেঙে পড়েছে। নীলা সান্ত্বনা দিয়ে বলে, কান্না করিস না বোন, এখন চিন্তা কর কিভাবে কি করা যাবে। বনু, তুই চান্নাতে একটু যোগাযোগ কর। তুই যেখানে জব করিস সেখানে কোনো ভালো ডাক্তার আছে কিনা, আর গালিব ভাইয়ার রিপোর্টগুলো তাদের পাঠিয়ে দে। তাহমিদ তুবার ফোনটা নিয়ে দ্রুত রিপোর্টগুলো ছবি তুলে তুবার হসপিটালে সেন্ড করে দিল। নিলয়, নীলা, জিশান সবাই শকড হয়ে যায়। 26 বছর ধরে গালিব এই যন্ত্রণা কেন লুকিয়ে রেখেছিল, কি কারণে? তাহমিদ এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। তার চোখে অস্থিরতা, মনের ভেতরে ঝড়। পাশেই রাখা আম্মুর ফোন, সব রিপোর্ট, সব স্ক্যান ও ব্রেন ইমেজ। তাহমিদ তখনই পাঠিয়ে দিয়েছে বেজিং এর সবচেয়ে আধুনিক মেডিকেল সেন্টার, চ্যাংআন নিউরোলজিক্যাল রিসার্চ হসপিটালে। সেখানে তোবা একজন সিনিয়র কনসালটেন্ট। তাহমিদ বারবার ফোনটা হাতে নিচ্ছে, আবার নামিয়ে রাখছে। সময় যেন থেমে আছে।
মোলান, ইয়েন, নাফিস, নওয়াজ, মাহিরা, নাদিবা, মালিহা, রিয়ানা আর আরিশা সবাই চুপচাপ, কেউ কথা বলছে না। সবাই জানে এই ইমেলের উত্তরের ওপর গাল্লিবের জীবন নির্ভর করছে। ঠিক তখনই ফোনটা কম্পন করে উঠল। ইনবক্স। তাহমিদের বুকটা ধক করে উঠল। সে দ্রুত মেলটা খুলল। তোবার নামেই এসেছে হাসপাতালে অফিসিয়াল মেল অ্যাড্রেস থেকে, তোবার নিজের ইউনিটি থেকে পাঠানো। রোগীর অবস্থা ও সম্ভাব্য চিকিৎসার পরিকল্পনা। প্রিয় ডাক্তার তুবা, আপনার প্রেরিত মস্তিষ্কের এমআইআর ও অন্যান্য রিপোর্ট পর্যালোচনা করে আমাদের স্পেশালিস্ট টিম নিশ্চিত হয়েছে যে রোগীর মাথায় দীর্ঘস্থায়ী এক ধরনের ব্রেন টিউমার রয়েছে, যা ধীরে ধীরে নার্ভ ও মস্তিষ্কের অভ্যন্তরীণ অংশে চাপ সৃষ্টি করেছে। চিকিৎসা সম্ভব হবে, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল একটি অপারেশন। পেশেন্ট যদি এই অবস্থায় চিকিৎসা না পায়, তবে ব্রেনের কার্যক্ষমতা দ্রুত কমে যেতে পারে। আমরা একটি চান্স নিতে চাই। আমাদের পরবর্তী কনফারেন্সে আপনাকে সরাসরি যুক্ত করে বিস্তারিত আলোচনা করা হবে। তাহমিদ একদৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, এরপর এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, আছে, চিকিৎসা আছে, তারা চান্স নিতে চায়। আরিশা দৌড়ে এসে তাহমিদের হাত ধরল। সত্যি মামাকে বাঁচানো যাবে? তাহমিদ এবার মাথা নিচু করে বলল। এই চান্সটাই শেষ ভরসা। মুলান তার পিঠে হাত রেখে বলল, তাহলে আর দেরি নয় আঙ্কেল, চাইনায় নিতে হবে যত দ্রুত সম্ভব। তারপরই সবাই একসাথে গিয়েই গালিবের হসপিটাল কেবিনের সামনে এসে দাঁড়ায়। তুবা তখন গেটের পাশে বসে কাঁদছিল। তাহমিদ তার মায়ের সামনে এসে মৃদুস্বরে বলল, আম্মু, চিকিৎসা আছে। আমি তোমার হসপিটালে পাপার রিপোর্ট পাঠিয়েছিলাম, তারা একটা চান্স নিতে চায়। আমাদের ফিরে যেতে হবে চায়নায়। তুবা চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু এবারে সেটা দুঃখের নয়, আশার। হসপিটালের করিডোর জুড়ে ভারী নিস্তব্ধতা। সবার চিন্তা একটাই, গালিবের সুস্থতা। সবার একটাই কথা শুনতে চায়, গালিব এখন বিপদমুক্ত। কিন্তু এটা এখনো জানা পসিবল না। এমতো অবস্থায় হঠাৎ করেই করিডোরে একদম শেষ মাথায় প্রবেশ করলেন তহিদ খান। চোখে ক্লান্তির ছাপ, কপালে চিন্তার ভাঁজ। তহিদ খান কিছু জানতেন না এতক্ষণ, জানার সময়ও হয়নি। বড় একটা মিটিংয়ে ছিলেন, ফোন অফ ছিল। মিটিং থেকে বের হতেই অনি ফোন করে জানায় তার একমাত্র ছেলে এখন হাসপাতাল বেডে। তহিদ খান দৌড়াতে দৌড়াতে ছুটে এলেন, যেন বয়স তার দেহে কোনো ছাপ রাখেনি। করিডোরে ঢুকতেই চোখে পড়ল তাহমিদ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, সাথে মুলান, আরিশা, ইয়েন, অনি, জিশান সবাই। আর একটু দূরেই বসে কাঁদছে তুবা। তহিদ খান তাহমিদের কাছে এসে তাহমিদকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিয়েছে। তার গলা কেঁপে উঠছে, কান্নার ভারী কণ্ঠে বলল, তাহমিদ, আমার আবরার কোথায় কি হয়েছে আমার ছেলের? দাদু, পাপার মাথায় আঘাত লেগেছিল, কিন্তু পরীক্ষা করতে গিয়ে জানা গেছে পাপার মাথায় একটা টিউমার আছে, অনেক আগের, অনেক পুরনো। তহিদ খান একটা ঝাটকায় পেছনে সরে দাঁড়ায়, চোখে বড় বড় করে তাকিয়ে বলে, টিউমার কতদিন ধরে? 26 বছর। ডাক্তার বলেছে উনি বহু বছর ধরে এই টিউমার পুষে রেখেছেন, কাউকে কিছু জানাননি। এই কথা শুনে তহিদ খান হঠাৎ থমকে গেলেন। তারপর নিজের মনেই চিন্তা করতে লাগলো, গালিব 26 বছর থেকেই সে একই যন্ত্রণা বয়ে চলেছে। তহিদ খান আর দাঁড়িয়ে থাকতে পারল না। তিনি হসপিটালের করিডোরের একপাশে বসে পড়লেন, দুই চোখে অঝরের কান্না। সবকিছু ঠিক আছে, আমার ছেলে সফল, সাহসী, শক্তিশালী, কিন্তু ভিতরে ভিতরে যে সে একা ছিল। কেন সে আমাকে কিছু বলল না? বাবা হয়ে আমি বুঝতে পারলাম না। পাপা কাউকে বোঝাতে চায়নি। পাপা সবসময় বলতো আমি ঠিক আছি, আমাদের হাসানোর জন্য নিজে একা যুদ্ধ করে গেছে। কিন্তু ও কেন সবার থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রাখলো? সবার একটাই প্রশ্ন, কেন গালিব এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছে? হাসপাতালের করিডোরে তখন নিস্তব্ধ। তহিদ খান মাটিতে বসে আছে, চোখে জল, আর তাহমিদ তার পাশে ঠায় দাঁড়িয়ে। সবাই নিঃশব্দে অপেক্ষা করছে, কেউ কেউ মাথা নিচু করে কাঁদছে। ঠিক তখনই ধীরে ধীরে এগিয়ে আসে অভি, মুখটা থমথমে, চোখে চাপা এক যন্ত্রণা, গলায় ঘন আবেগ। সে এসে দাঁড়ায় সবার সামনে, এরপর শান্ত স্বরে বলল, সবাই আজ ভাবছে গালিব ভাইয়া কেন কিছু বলেনি, কিন্তু আমি জানি ভাইয়ার গল্পটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল। সবাই অবাক হয়ে অভির দিকে তাকায়। অভি যেন স্মৃতির ঝাপ খুলে ফেললো চোখের সামনেই।
26 বছর আগের কথা, যখন তুবা ভাবি হারিয়ে গিয়েছিল তখন ভাইয়া দিনরাত পাগলের মতো খুঁজেছে। কারো মুখে হাসি দেখলেও সহ্য করতে পারতো না, এমনকি রাতের পর রাত ঘুমায়নি। আমার চোখের সামনে ভাইয়া ডিপ্রেশনে চলে গিয়েছিল। তখনকার সেই মানসিক চাপ, সেই হতাশা, সব কিছুর মধ্যে দিয়ে মাথায় জন্ম নেয় এই টিউমারটা। সবাই স্তব্ধ। তুবার চোখে আবার অশ্রু গড়িয়ে পড়ে। অভি থেমে গেল কিছুক্ষণের জন্য, তারপর আবার বলল, ভাইয়ার তখন বাঁচার ইচ্ছেই ছিল, ডাক্তারের কাছেও যায়নি তখন। তারপরও ভাবিকে ফিরে পেল। হয়তো তখন মাঝে মাঝে ব্যথা উঠলে ভাইয়া গুরুত্ব দেয়নি। তারপর যখন তাহমিদ জন্ম নেয় তারপরে ব্যথা বাড়তে থাকে। তাই ভাইয়া সিদ্ধান্ত নেয় ডক্টরের কাছে যাবে। কিন্তু তখন টিউমারটা বেড়ে গিয়েছে অনেকটাই। তিনি গোপনে একজন নিউরো স্পেশালিস্টের কাছে যান। ডাক্তার তখন জানায় অস্ত্রোপচার করলে বাঁচার চান্স মাত্র 1%, আর না করলে শুধু ওষুধেই চলা যাবে যতদিন পারা যায়। তাহমিদের চোখের জল, সে যেন এবার সবকিছু বুঝতে পারছে। অভির গলা কেঁপে ওঠে, আবার বলা শুরু করে, ভাইয়া তখন থেকে জানতো সে একদিন হেরে যাবে, কিন্তু সে মরার জন্য না, বাঁচার জন্য প্রস্তুতি নিয়েছিল। সে চেয়েছিল প্রতিটা মুহূর্ত উপভোগ করতে। সে জানতো সময় কম, তাই আমাদেরকে ভালোবাসা দিতে, হাসাতে, রাগাতে, আদর করতে সে কোনো কিছুতেই কম দেয়নি। ভাইয়া বলতো মরব যখন তখন, কিন্তু তার আগে ভালো করে বাঁচবো। তহিদ খান চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঠান্ডা গলায় বলে, আমার ছেলেটা নীরবে যুদ্ধই করে গেছে এতগুলো বছর, অথচ একবারও আমাদের বোঝায়নি, বলেও নি, কারণ সে চাইতো না আমরা কষ্ট পাই। আমার পাপা, ওই মানুষটা জীবনের প্রতিটা মুহূর্ত আমার জন্য বেঁচে গেছে। এখন আমার পালা, আমি তাকে হারাতে দেব না। তহিদ খান তাহমিদের কাঁধে হাত রেখে বলেন, আমরাও না সবাই একসাথে ওর জন্য লড়বো, আবরার হারবে না। গালিব তখন আইসিইউতে নিঃশ্বাস চলছে ধীরে, কিন্তু সবকিছুই সময়ের উপর নির্ভর করছে। তুবা চাইনিজ হসপিটাল থেকে চূড়ান্ত মেল এসেছে, তারা অপারেশনের সম্মতি দিয়েছে। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দ্রুত চায়নায় পৌঁছাতে হবে। তহিদ খান চোয়াল শক্ত করে ঘোষণা দিলেন, নেক্সট ফ্লাইটে আমরা চায়নায় রওনা হব। আবরার প্রাণ বাঁচাতে যা দরকার আমি করব। তাহমিদ মায়ের কাঁধে হাত রেখে বলল, আম্মু ভয় পেও না, চায়নায় পাপার জন্য সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আমিও আমার গালিবের কিছু হতে দিব না। আমিও ওর অস্ত্রোপচার নিজে তত্ত্বাবধানে করব। 3 ঘন্টা পর ঢাকা এয়ারপোর্টে গালিবকে হুইলচেয়ারে করে অ্যাম্বুলেন্সে করে আনা হলো। তার চারপাশে সবাই চোখে অশ্রু আর হৃদয়ে একটাই প্রার্থনা, গালিব যেন সুস্থ হয়ে ফেরেন। তাহমিদ, তোবা, তহিদ খান, জিশান, অনি, নিলয়, আরিশা কেউ বাঁচায়নি। এমনকি ইয়েন, মোলান, রিয়ানা সবাই প্রস্তুত। বিমানে ওঠার আগেই তাহমিদ একবার আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, শুধু আমার পাপাকে ফিরিয়ে দাও। পাপার হাসিটা দেখা এখনো বাকি। বিমান উড়ে চলে চায়নার দিকে। গন্তব্য বেঞ্জিং। বিমানের মধ্যেই তোবা ল্যাপটপ খুলে নেয়, সার্জারির প্ল্যানে রিভিউ করছে। তাহমিদ বাবার হাত ধরে আছে, চোখ বন্ধ করে বলছে, বাবা প্লিজ আমাকে ছেড়ে যেও না। সবাই নীরব, সবাই অশ্রুসিক্ত, কিন্তু সবাই একসাথে দোয়া করছে গালিবকে ফিরিয়ে আনার জন্য। বেঞ্জিং এয়ারপোর্টে পৌঁছানোর পরপরই অ্যাম্বুলেন্স এসে গালিবকে দ্রুত নিয়ে যায় হসপিটালে। ঠান্ডা বাতাসে সবার মুখে একটা উত্তেজনা। এই শহরে আছে গালিবের বাঁচার শেষ আশা। হাসপাতালে ভর্তির প্রক্রিয়া খুব দ্রুত হয়। দুবার রেফারেন্সে সবকিছু অগ্রাধিকার পায়। গালিবকে আইসিইউতে ভর্তি করানো হয়। শুরু হয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা। তহিদ খান, তুবা ও তাহমিদকে নিয়ে হাসপাতালের কনফারেন্স রুমে ডাক পড়ে। সেখানে অপেক্ষায় ছিলেন চায়নার কয়েকজন শীর্ষ নিউরো সার্জন। প্রধান সার্জন ডক্টর লি জেন মুখে মাস্ক পরে বলেন, এই অস্ত্রোপচার অত্যন্ত জটিল। রোগীর মাথায় টিউমার অনেক পুরনো এবং মস্তিষ্কের গভীরে প্রবেশ করেছে। অপারেশন সময় রক্তপাত বা হার্ট ফেলিওরের ঝুঁকি আছে। তাহমিদে তহিদ খান আটকে ওঠে। তাহমিদের চোখ বেয়ে পানি ঝরতে থাকে, কিন্তু এটা কথা ছাড়া উপায় নেই। তাই তাহমিদ লিজেনকে বলে, আমাদের এখন কি করতে হবে বলুন? ডক্টর লিজেন তাকালেন সামনের টেবিলের উপর রাখা একটি ফাইলের দিকে।
এই অপারেশনের আগে আপনাদের তিনজন তহিদ খান, তাহমিদ খান এবং ডক্টর তুবাহির চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। এতে লেখা আছে অপারেশনের সময় যদি রোগী মারা যায় তাহলে হাসপাতাল বা ডাক্তারদের কোনো দায় থাকবে না। তুবা ফাইলটা তুলে নিল, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লেও কণ্ঠ ছিল দৃঢ়। আমি ওর লিটল বার্ড, ও আমার হাজবেন্ড। আমি জানি ওর শরীর কেমন, আর আমি জানি ও বাঁচবে। তহিদ খান কলম হাতে নিয়ে থরথর করে বললেন, এই কলম দিয়ে আমি আমার ছেলের জন্য দোয়া লিখেছি, আপনার ফিরবে ইনশাআল্লাহ। সব শেষে তাহমিদে চুপচাপ ওই কলম হাতে নেয়, চোখের কোণে পানি, ঠোঁটে ফিসফিস করে বলল, তুমি মরবে না পাপা, তুমি আবার আমার মাথায় হাত রাখবে, আমার ছায়া হয়ে আমার পাশে থাকবে। তিনজন একে একে সই করে দিল সেই চুক্তিতে, যেখানে লেখা ছিল উইল অ্যাকসেপ্ট অল কনসিকুয়েন্স উইন হোপ অফ সেভিং দ্য লাইফ উইল লাভ। বাইরে আরিশা, নিলয়, জিশান, অনি, ইয়েন, মুলান, রিয়ানা সবাই বসে আছে নিঃশব্দে। কেউ কিছু বলছে না, কিন্তু সবার ভেতরে চলছে একটা প্রার্থনার যুদ্ধ। ফাইনাল ডিসিশনের করে ডক্টর লিজেন বাইরে এসে জানান, অপারেশন শুরু হবে সকাল 7টায়। রাত গভীর, বেঞ্জিং শহর নিস্তব্ধ, অথচ হসপিটালের চতুর্থ তলায় একটি করিডোরে যেন থেমে আছে সময়ের বাঁকে। গার্লিব এখন আইসিইউতে, সবাই দরজায় সেই কাজ দিয়ে বারবার দেখছে। তাহমিদের সবার থেকে একটু দূরে হাসপাতালের ছাদে উঠে গেছে একা, কাঁধে চাদর জড়ানো, চোখ দুটি লাল হয়ে ফুলে আছে কান্নায়। হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আল্লাহ, তুমি তো জানো আমি কেমন ছেলে। আমি অনেকবার ভুল করেছি, বাধ্য হয়েছি, কিন্তু আমি আজ কিছুই চাই না, শুধু আমার পাপাকে চাই। আমার পাপাকে ফিরিয়ে দাও আমার কাছে। আমি কিচ্ছু চাই না, শুধু পাপার হাতটা মাথায় চাই। হঠাৎ করে তাহমিদের কণ্ঠ ভেঙে যায়, হাঁটু ভাঁজ করে বসে পড়ে ছাদের মেঝেতে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ফিসফিসিয়ে বলে, আল্লাহ, তুমি পাপাকে ফিরিয়ে দাও প্লিজ। হাওয়ার ঝাপটায় তাহমিদের গালে ভেসে আসে ঠান্ডা বাতাস, যেন আল্লাহ নিজের ছায়া পাঠিয়ে বলছে, তুমি দোয়া করো, আমি দেখছি তোমার কান্না। ছাদের এক কোণে এসে দাঁড়িয়েছিল মোলানা, রিয়েন। তারা কিছু বলছে না, শুধু দাঁড়িয়েছিল যেন জানে এই মুহূর্ত তাদের বন্ধুকে একা থাকতে দিতে হবে আল্লাহর সাথে কথা বলার জন্য। আকাশে তখন ভোরের এই সাদা রেখা ফুটে উঠেছে, পাখিরা ডেকে উঠছে আলতো করে, আর তাহমিদ দুই হাত তুলে চোখ বন্ধ করে বলে, হে রাব্বুল আলামিন, আমার পাপার নিঃশ্বাস যেন থেমে না যায়, প্লিজ প্লিজ, আমার পাপা যেন ফিরে আসে। একটা বার আমার পাপার একটা শুনে যাক। তাহমিদের এই অস্থিরতা ইয়েন আর মুলানকেও কান্না করতে বাধ্য করে। আর 2 ঘন্টা পরে অপারেশন শুরু হবে। ভোর 5টা বাজে। তাহমিদ পেছনে ঘুরে দেখে মুলান আর ইয়েন দাঁড়িয়ে কান্না করছে। হাসপাতালের সাদা আলোয় ভরে থাকা করিডোরটা যেন আজ থমকে আছে। চারপাশে অদ্ভুত এক নীরবতা, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে কোনো নার্সের পদচারণ কিংবা ভেতর থেকে ভেসে আসা যন্ত্রের শব্দ। করিডোরে এক কোনায় বসে আছে নিলয়, তার চোখে অশ্রু, বুকের মধ্যে এক অজানা ব্যথা। সে বারবার গার্লিপের নাম নিচ্ছে, ফিসফিসে যেন নিজের এই সৃষ্টিগত অপরাধের স্বীকারোক্তি। আমি তো জানতাম না রে ভাই, তুই এত কষ্টে ছিলি। আমি তো তোকে কত কিছু বলেছি, বকা দিয়েছি, কষ্ট দিয়েছি। বললি না কেন গালিব? কোনো কিছু বললি না কেন? তার হাত দুটো কাঁপছে, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা, যখন গার্লিপ দেরি করে আসায় রেগে গিয়ে নিলয় বলেছিল, তোর একটুও সময় জ্ঞান নেই, সব কিছুতেই সিরিয়াসনেসের অভাব। আজ তার সেই শব্দগুলো বুকের কাটার মতো বিচ্ছে। তুই কি আমাদের ছেড়ে চলে যাবি গালিব? না রে, তুই যেতে পারিস না। তুই তো আমাদের সেই গালিব যে সব সময় হাসতো, সবার জন্য সব করতো। আজ তুই যদি চোখ বন্ধ করে থাকিস, তাহলে আমি কার সঙ্গে তুই তো কারি করবো রে। কে আমাকে বকা দিবে? নিলয় একদম ভেঙে পড়েছে। হাত দিয়ে চোখ মুছতে মুছতে হঠাৎ সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আল্লাহ, তুমি তো জানো আমার এ ভাইটা আমার প্রাণ। ওকে দিয়ে যদি একটা তৃতীয় হারিয়ে যায়, আমি বাঁচবো না। ঠিক তখনই পাশে এসে বসে জিশান, তার চোখেও পানি। জিশান নিলয়ের পিঠে হাত রেখে বলে, ভাইয়া ফিরে আসবে ভাইয়া।
তুমি জানো না, গালিব ভাইয়া মরার জন্য না, বাঁচার জন্য জন্ম নিয়েছে। ভাইয়া ফিরবেই আমাদের মাঝেই। নিলয় মাথা ঝাঁকিয়ে জিশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। কিছু দূর দাঁড়িয়ে অনেক চোখ মুছছে চুপি চুপি। এই বন্ধুত্বের কান্না, এই ভালোবাসার আকুতি যেন পৌঁছে যাচ্ছে ওপার আসমানে। আর এই দূরে বসে থাকা তৌহিদ খান নিশ্চুপ, যেন কারোর মুখে কোনো ভাষা নেই, শুধু মনের মনে প্রার্থনার সুর বেজে চলেছে। 6:30 বাজে। সকালের আলো এখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। হাসপাতালের করিডোর জুড়ে থমথমে পরিবেশে চারপাশে শুধু নিঃশব্দ হাঁটাহাঁটি আর চাপা কান্নার আওয়াজ। হুইল চেয়ার ঠেলে গালিবকে থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মাথায় স্লাইনের টিউব, শরীরে সাদা চাদর, চোখ দুটো বন্ধ, যেন ঘুমিয়ে আছে। তৌহিদ খান গালিবের কপালে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন। তার চোখে কোনো কথা নেই, শুধু পানি। তিনি ধীরে ধীরে গালিবের কপালে চুমু দিয়ে বললেন, হে আল্লাহ, আমার ছেলেটা তো কোনোদিন কারোর খারাপ চায়নি। মানুষটাকে তো সবাই ভালোবাসতো, আর সে নিজের যন্ত্রণাকে লুকিয়ে রেখেছিল সবার হাসির আড়ালে। আজ আমি আপনার কাছে কাঁদছি না, আমি প্রার্থনা করছি, যদি কারোর দোয়া কবুল করতে চান, এই বাবার বুক ফাটা কান্না কবুল কইরেন। আমার ছেলেটাকে ফিরাই দেন আল্লাহ। আমি কিছুই চাই না, শুধু আমার ছেলের প্রাণ ফিরাতে চাই। তৌহিদ খান চোখ থেকে চশমা খুলে পড়ে যায়। তুবা থিয়েটার গেটের এই সামনে দাঁড়িয়ে পড়েন। ডাক্তারদের অপারেশনের গাউন, কিন্তু মনটা ভেঙে চুরমার। চোখ দিয়ে নীরব অশ্রু ঝরছে। তার সেই আত্মবিশ্বাসে মুখখানা আজ ক্লান্ত, ভয়াবহ দুশ্চিন্তায় ভারী। তাহমিদ দাঁড়িয়ে আছে পেছনে। গালিবকে এক ঝলক দেখেই চোখ সরিয়ে নিতে পারছে না। তার মুখে শোক, গলায় কাপা কাপা আওয়াজ। পাপা প্লিজ চলে যেও না, একবার শুধু ফিরে এসো। আমায় একটাবার বলে যাও তুমি আমার জন্য প্রাউড ফিল করছো। আমি অপেক্ষা করব তোমার সেই কথার জন্য। জিশান একদম চুপচাপ। সে তুবার মাথায় হাত রেখে বলে, বোন, তুই পারবি, তোকে পারতেই হবে। ওকে তুই ছাড়া কেউ বাঁচাতে পারবে না। অনিয়ে আর আরিশা একপাশে দাঁড়িয়ে চোখ মুছছে। আরিশার মুখে কোনো শব্দ নেই, শুধু 2 হাত তুলে সে প্রার্থনা করছে। যিনি মা বাবা বিহীন শিশুদেরও রক্ষা করেন, যিনি সবার খুশি দেখতে চান, তার পরিবারকে নিশ্চয়ই আল্লাহ নিরাশ করবেন না। দয়া করে আমার মামাকে ফিরিয়ে দিন। গালিবকে থিয়েটারের ভেতরে নেওয়া হয়। গেট বন্ধ হয়ে যায়। সবার হৃৎপিণ্ড তখন একসাথে থেমে আছে, যেন কিছুক্ষণ পর ভিতর থেকে ডাক আসে, তুবা ডক্টর তাড়াতাড়ি ভেতরে ঢুকুন, অপারেশন শুরু করতে হবে। তুবা চোখ মুছে ভেতরে প্রবেশ করে। দোয়ার পর দোয়া, নিঃশ্বাসের পর নিঃশ্বাস। আজ সময়ের সাথে যুদ্ধ, জীবনের সাথে এক অসম লড়াই শুরু হলো। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা ঠিক বাইরেই সবাই চোখ মুছে চুপচাপ বসে আছে। সময় যেন চলেও না। ঘড়ির কাঁটা টিকটিক করে শোনালেও কারোর কানে ঢোকে না। সবাই ভেতর থেকে একটি দরজা খুলে যাওয়ার শব্দ শুনতে চায় কারোর কণ্ঠের ভরসার বার্তা। কিন্তু তার আগেই একটি মন ভাঙা পা টিপে টিপে এগিয়ে আসে। নিলয় হাতে গালিবের প্রিয় ঘড়ি নিয়ে এসেছে, সেই ঘড়িটা যেটা গালিব বলেছিল। এটা আমার স্টাইলের প্রাণ। নিলয় চোখ দিয়ে অশ্রু মুছতে মুছতে থিয়েটার গেটের সামনে এসে দাঁড়ায়। নার্সরা বাধা দিতে গেলে তৌহিদ খান নিজেই বলে, ওকে যেতে দাও, পুরো ফায়ার মতো। ডক্টর লিজেন থিয়েটারের থেকে বেরিয়ে এসে একবার মাথা নেড়ে বলে, ইউ হ্যাভ 1 মিনিট। নিলয় নিঃশ্বাস চেপে ধীরে ধীরে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। অপারেশন টেবিলের পাশে দাঁড়িয়ে শ্বাসনালীর টিউব লাগানো অচেতন গালিবের মনে হচ্ছে যেন শান্ত ঘুমে আচ্ছন্ন। নিলয় ধীরে ধীরে এগিয়ে যায়। গালিবের ডান হাতটা তুলে নেয় নিজের কাপা কাপা হাতে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে গালিবের আঙুলের ওপর। দোস্ত, তোর সাথে এমন কিছু হতে পারে আমি কোনোদিন ভাবিনি। তুই চলে যাস না রে। তোকে তো আমি কত কিছু বলতাম, বকা দিতাম, রাগ করতাম। আজ আমি সব ভুলে যাব। তোর সব ফাজলামি, রাগ, পাগলামি, দুষ্টুমি সহ্য করবো দোস্ত। শুধু প্লিজ ফিরে আয় রে। তোকে ছাড়া আমার একদিনও চলে না রে, জানিস তুই। প্লিজ জাস্ট ওপেন ইয়োর আইস ওয়ান্স, জাস্ট ওয়ান্স ব্রো। তারপর সে গালিবের কপালে একটা নিঃশব্দ চুমু খায়। একটা কান্না আটকানোর কণ্ঠে শেষ কথায় বলে, আমি তোর জন্য অপেক্ষা করছি রে। বাইরে ফিরে আয় দোস্ত, আর দেরি করিস না।
লি জেন এসে তার কাঁধে হাত রাখে, মাথা নেড়ে বলে, ওয়েল, ডু আওয়ার বেস্ট। ইউ গেভ হিম দ্য বেস্ট রিজন টু ফাইট। নিলয় কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে। সবাই চুপ, কেবল কান্নার শব্দই ভেসে আসে। এক পাশ থেকে অপেক্ষার সময় গড়ায়। একটা হৃদয়ের লড়াই চলছে ভেতরে, আর বাইরে দাঁড়িয়ে আছে ভালোবাসার দোয়া আর এক ঝাঁক ভাঙা ভাঙা চোখ। থিয়েটারের উজ্জ্বল আলোর ভেতর থেকে ছিটকে এসে করিডোরের স্নান আলোকে যেন পরাজিত করতে চাইছে। ভেতরের ডক্টররা ব্যস্ত, আর বাইরে একদল মানুষ, প্রাণ প্রিয়জনরা অপেক্ষার সাগরে ভেসে যাচ্ছে। তাহমিদ সবার থেকে কিছুটা দূরে এক কোণে বসে আছে। তার চোখ ছলছল করছে, ঠোঁটগুলো অস্পষ্টভাবে কাঁপছে। সে ধীরে ধীরে হাত জোর করে, মুখটা নিচু করে আল্লাহর কাছে আকুতি জানায়। আল্লাহ, তুমি তো মহান। আমার পাপা অনেক কষ্ট পেয়েছে, অনেক যন্ত্রণা সয়েছে, অনেক বছর ধরে এই ব্যথাটা বয়ে বেরিয়েছে। তুমি তো সব জানো, তুমি তো দয়ালু। তুমি আমার পাপাকে ফিরিয়ে দাও, তার জীবনটা সুন্দর করে দাও আল্লাহ। আমি আমি অনেক কিছু চাইনি জীবনে, আর শুধু পাপাকে চাই, যেন সে চোখ খুলে হাসে, আমাকে তেজ বলে ডাকে, আমাকে বুকে জড়িয়ে ধরে। শুধু এটুকুই চাই আল্লাহ, অনুগ্রহ করে পাপাকে ফিরিয়ে দাও। চোখের জল মুছে একটা ভারী শ্বাস নিল তাহমিদ, যেন ভেতরে সবকিছু ভয় আর আশা মিশে একটা নিঃশ্বাসে ছেড়ে দিল সে। এক পাশে সে থাকা তাহমিদ খান, জিশান, নিলয়, অনি, আরিশা, মোলানে, রিয়েনা, ইয়েন, সবার চোখেই স্থিরতা আর দোয়া। কারোর হাতে জোড়া, কারোর ঠোঁটে নীরবে নড়ছে। নীরবতা ভেদ করে মাঝে মাঝে ভেসে আসে থিয়েটারের যন্ত্রপাতির অস্পষ্ট শব্দ, যেন সেগুলো একসঙ্গে প্রার্থনা করছে। সবাই যেন একটা অলিখিত প্রতিশ্রুতিতে বাধা, গাল্লি ফিরে না এলে তারা ফিরবে না। অপারেশন থিয়েটারের ভেতরে যুদ্ধ চলছে জীবন আর মৃত্যুর মাঝে। মনিটরের স্ক্রিনে গালিবের হৃদয়স্পন্দন অনিয়মিতভাবে ওঠানামা করছে, যেন ভীষণ ক্লান্ত, যেন অনেক দিন ধরে একা একা যুদ্ধ করে আসে থমকে গেছে। এক সময় সেই হৃদয়স্পন্দনগুলো ক্রমশ দ্রুত থেকে ধীরে আর ধীরে থেকে থেমে গেল। পর্দার ওপাশে দাঁড়িয়ে থাকা তুবা ম্লান আলোয় ওই থেমে যাওয়া হৃদয়স্পন্দন দেখতে পেয়ে বুক চেপে ধরল। তার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। না না গালিব। অচেতনা যেন ধীরে ধীরে তাকে গ্রাস করলো। এক মুহূর্তের মধ্যেই সে ছিটকে পেছনে হেলে পড়ল। তার শরীরটা নিস্তেজ হয়ে মেঝেতে ঢলে পড়ল। কয়েকজন নার্স সঙ্গে সঙ্গে ছুটে এলো, কিন্তু তুবা আর কিছু দেখতে পাচ্ছিল না। তার চোখ বোঝা। অল্পক্ষণের মধ্যে অপারেশন থিয়েটারের দরজা খুলল। মুখে মাস্ক পরা, রক্তে ছিটে গেছে এমন অবস্থায় বেরিয়ে এলেন ডাক্তার। সবার চোখ আটকে আছে সেই দরজায়। ডক্টরের লিজান ধীরে ধীরে এসে তাইদ খানের হাতটা আলতো করে ধরলেন, কণ্ঠটা ভাঙা। আমরা দুঃখিত, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এরপর আর কথা এগোলো না। তৈদ খানের দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে। তার পায়ের মাটি যেন সরে গেছে। শক্ত মানুষটা ধপ করে বসে পড়েছে ঠান্ডা মেঝেতে। পাশে দাঁড়িয়ে থাকা তাহমিদ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার মুখটা ফ্যাকাশে, অস্পষ্ট স্বরে সে বিড়বিড় করে বলল, না না, পাপা যেতে পারে না, পাপা তো কথা দিয়েছে। হাসপাতালের করিডর যেন থমকে গেছে। চারিপাশে কেবল কান্না, ভাঙা নিঃশ্বাস আর হারানোর অসহতা। তাহমিদ দেয়ালে হেলান দিয়ে বসে আছে। তার চোখ থেকে অনবরত জল ঝরছে। মুঠো শক্ত করে পাথরের মেঝেতে আঘাত করে সে অস্পষ্ট স্বরে ডাকছে, বাবা, তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না। তৈদ খান স্তব্ধ হয়ে বসেছিলেন, যেন তার সমস্ত শক্তি আজ নিঃশেষ। তার চোখে অসহায়তা, বুকের ভেতর ভাঙা কাচের মতো ব্যথা। ডাক্তাররা এসব কি বলছে? বলছে সব শেষ। নিলয়ের হাঁটুর ভাঁজ ভেঙে পড়ে গলা দিয়ে কোনো কথা বের হলো না, শুধু অস্পষ্ট কান্না আর হাহাকার। ভাই, আমাকে ছেড়ে চলে গেলে ভাই। নিলয়ের ভেজা কণ্ঠে যেন হাজার বছরের ব্যথা। অনেক চোখে জল থামছে না, কণ্ঠ যেন আটকে গেছে শোকে। ভাইয়া, তুমি এভাবে যেতে পারো না। তুমি তো আমাকে সব সময় সাহস দিতে, এখন তুমি যেতে পারো না। জিশান একপাশে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মুহূর্তেই তার পা যেন মাটিতে গলে গেল। এক দমকা বাতাস যেন তার ভেতরটা ভেঙে ফেলল। তৈদ খান নিস্তব্ধ ভাবে দাঁড়িয়েছিলেন,
তার চোখে জল আসছে না, যেন জলও শুকিয়ে গেছে তার ভেতর। আমার ছেলে। সে অস্পষ্টভাবে ফিসফিস করলো, বুকটা চেপে ধরলো হাত দিয়ে, যেন সেই ভাঙা হৃদয়টা একসাথে জোড়া লাগাতে চাইছে। একে পিতার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা যেন মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। আর তাহমিদ সে ছিল সবচেয়ে ভেঙে পড়া, সবচেয়ে অসহায়। ফ্লোরে বসে কাঁদতে লাগলো, যেন হারানো ছেলের জন্য পুরো মা কাঁদছে। তার কান্না যেন আকাশ ভেদ করে চলে যাচ্ছিল, তো বন্ধ করে দিচ্ছিল চারপাশের বাতাস। হসপিটালে বাতাস ভারী হয়ে গেছে। একপাশে মানুষ হারালে যেন একটা পৃথিবী হারায়। নিলয় অনেক চোখের জল, জিশানের নিঃশব্দ আর্তনাদ, তৈত খানের জমাটবদ্ধ শোক আর তাহমিদের পাগলপাড়া কান্না মিলে যেন একটা ভয়ঙ্কর বিষণ্ণতা ছড়িয়ে পড়ল চারপাশে। গালিব চলে গেছে, কিন্তু তার স্মৃতি আর ভালোবাসা, তার ছোঁয়া ভরা মুহূর্তগুলো যেন বাতাসের সঙ্গে সঙ্গে ছুঁয়ে থাকলো সবার হৃদয়কে। চারপাশে মৃত্যুর ছায়া নেমে এসেছে। তাহমিদ, তৈত খান, তুবা, জিশান, অনি, আরিশা, নীলা, নিলয়, রিহানা, মুলান, ইয়েন, প্রত্যেকের চোখে শুধু অন্ধকার। ভবনের করিডোরে শোক আর কান্না ভেসে বেড়াচ্ছে। ঠিক সেই সময় দূর থেকে একজনের তাড়াহুড়ো করে ছুটে আসার শব্দ। সাদা অ্যাপ্রন পরা এক ডাক্তার হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। সে ডাক্তার চেনিও। তিনি এসে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে উঠলেন, লিজেন্ড, পেশেন্ট বেশি আছে, সে আবার নিঃশ্বাস নিচ্ছে। চারিদিকে যেন মুহূর্তেই সবকিছু থেমে গেল। সবাই একসাথে তাকালো সেই ডাক্তারের দিকে। তাহমিদ কান্নায় ভিজে যাওয়া চোখ তুলে তাকিয়ে বলল, আপনি কি বললেন? তৈত খান উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমার আবরার বেঁচে আছে? হ্যাঁ, হৃদস্পন্দন ফিরে এসেছে। আমরা এখন আবার চেষ্টা করছি। এই কথা শুনে সবার চোখে জল জমে থাকলেও হৃদয়ে এক ঝলক আলো এসে পড়ে। ডক্টরের লিজেন সঙ্গে সঙ্গে জুতো খুলে দৌড়ে যান অপারেশন থিয়েটারের দিকে। নীলা দেয়ালের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলল, আল্লাহ, তুমি আছো? নিলয় ফ্যাল করে তাকিয়ে আছে, তার চোখে খুশির কান্না। চোখ মুছতে মুছতে বলল, দোস্ত, আমি জানতাম তুই ফিরে আসবি, আমি জানতাম। তাহমিদ নিজের কপালে মেঝেতে ঠেকিয়ে বলল, আল্লাহ, আমার দোয়া শুনেছো, বাবাকে ফিরিয়ে দিয়েছো। কান্না, ভয় আর প্রার্থনার ভিতর এখন ছড়িয়ে পড়েছে এক টুকরো আশা। সবার একটাই দোয়া, গালিব ফিরে আসুক। অপারেশন থিয়েটারে আবার শুরু হলো যুদ্ধ। ডক্টর লিজেন নিজের চোখে আত্মবিশ্বাস নিয়ে গ্লাভস পরে ফিরে আসলেন অপারেশন টেবিলের পাশে। চারদিকে নিঃশব্দ, শুধু মনিটরে গালিবের হৃদস্পন্দনের টুংটাং শব্দ আর যন্ত্রপাতির ঝাঁঝালো শব্দ। টানা 3 ঘন্টা অভূতপূর্ব ধৈর্য আর দক্ষতার লিজেন এক মুহূর্তও থামলেন না। ডক্টর এই চেন ইউ নার্সরা সবাই নিঃশ্বাস আটকে কাজ করে চলেছে। বাইরে সবাই প্রার্থনা। কাঁদতে কাঁদতে ক্লান্ত শেষমেশ অপারেশনের থিয়েটারের দরজা খোলে। লিজেনে ধীরে ধীরে বেরিয়ে আসেন, চোখে ক্লান্তি কিন্তু ঠোঁটে সফলতার এক প্রশান্তি হাসি। তার চোখের দিকে তাকাতেই তৈত খান, তাহমিদ, তুবা, জিশান, নিলয়, অনি, আরিশা, নীলা, রিহানা, মুলান, ইয়েন সবাই দৌড়ে আসে। লিজেন হাসি মুখে বলে ওঠেন, অভিনন্দন, অপারেশন সফল হয়েছে। মুহূর্তেই চারপাশে যেন বিস্ফোরণ ঘটে কান্না আর আনন্দে। নিলয় সবার আগে সেজদায় পড়ে যান, চোখের অশ্রু, মুখে হাসি। নিলয় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ধন্যবাদ আল্লাহ, আমার দোস্ত বেঁচে আছে। তৈত খান চুপচাপ দাঁড়িয়ে আছেন, চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল ছুঁয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ফিরে এলো। তাহমিদ চুপচাপ ওয়েটিং রুমে এক কোনায় পশ্চিম দিকে মুখ করে সেজদায় পড়ে যায়। তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে, গলায় কান্না, চোখের জল গড়িয়ে গড়িয়ে আসছে। হে আল্লাহ, তুমি মহান, তুমি বাবাকে ফিরিয়ে দিয়েছো। তোমার কাছে আমি কৃতজ্ঞ। আজীবন তোমার এই করুণা আমি ভুলবো না। অন্যদিকে তীব্র আলো আর সাদা দেওয়ালের মাঝে চোখ খুলতেই তুবা বুঝতে পারে সে একটা কেবিনে শুয়ে আছে। চোখে মুখে ক্লান্তি, মাথায় যেন ঝড় বয়ে গেছে। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হয়ে পাশে বসে থাকা আরিশাকে দেখে। আরিশা তার হাত ধরে বসে আছে, চুপচাপ, চোখে ক্লান্তির ছাপ, তবু একটা শান্ত মায়া। তুবার প্রথম বাক্য গলা কাপা, কণ্ঠ ভেজা, গালিব, আমার গালিব কোথায়? আরিশা চমকে ওঠে, দ্রুত উঠে এসে তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,
খুবই শান্ত হও, মামা ঠিক আছে, অপারেশন সফল হয়েছে। না না, তুই তুই মিথ্যে বলছিস। আমি নিজে দেখেছি, মনিটর সাইলেন্ট হয়ে গিয়েছিল। আমার গালিব, আমার গালিব। তুবা অস্থির হয়ে ওঠে। আরিশা দ্রুত তাকে জড়িয়ে ধরে বলে, খুবই প্লিজ, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, মামা বেঁচে আছেন, আইসিইউতে আছেন, ঘুমোচ্ছেন এখন, শান্ত হও প্লিজ। তুবার চোখ ভিজে যায়, সে আর ধরে রাখতে পারে না। তুবা বলে ওঠে, না আরিশা, আমি আমি আমার গালিবের কাছে যাব, আমাকে নিয়ে চল। আমি শুধু একবার দেখতে চাই আমার গালিব। আমি আমি তো হারিয়ে ফেলেছিলাম। আরিশা চোখ ভিজে ফেলে শক্ত করে তুবাকে ধরে তারপরে বলে, তুমি একটু আগে শক্ত হও ফুপি, আমি তোমায় নিয়ে যাব, কথা দিচ্ছি আমি। একটু পরপর তুবা আরিশাকে বলছে গালিবের কাছে নিয়ে যেতে, কিন্তু তুবার শরীর এখনো দুর্বল, কিন্তু মন আরো দুর্বল। সে ধীরে ধীরে উঠে বসে, তার চোখে একটাই লক্ষ্য, গালিব। আরিশা আর কোনো উপায় না পেয়ে হুইল চেয়ারে বসিয়ে তুবাকে নিয়ে যায় গালিবের রুমের দিকে। হাসপাতালের করিডরটা হিমশীতল, যেন প্রতিটি দেয়ালে এক একটা ভয় আর দুঃখ গিলে রাখছে। আইসিইউর কাচের দরজা খুলতেই ভেতরে নিঃশব্দতা তুবার বুকে হৃদস্পন্দন থামিয়ে দেয়। তুবার সামনে একটা কাচের কেবিন, অক্সিজেনের মাস্কে ঢাকা মুখ, গায়ে নানা তার হৃদস্পন্দনের সিগন্যাল একে একে উঠা নামা করছে। গালিব চোখ বন্ধ করে নিস্তব্ধ। তুবা বসে থাকতে পারছে না, সে নিজের শরীরে সব শক্তি জড়ো করে হুইল চেয়ার থেকে উঠে ধীরে ধীরে গালিবের পাশে গিয়ে দাঁড়ায়। তুবা কাঁপা কাঁপা হাত এগিয়ে যায় গালিবের আঙুলে, আলতো করে হাত রাখে। তুবার কণ্ঠে চাপা কান্না। আমি এসেছি, তুমি বলেছিলে না আমি দূরে গেলে তুমি বাঁচবে না, আর এখন তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ। তুবার চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালিবের হাতের উপর। তুবা আবার কান্না করতে করতে বলে, আমি হার মানিনি, তুমি কেন পারবে না? তুমি তো আমার চেয়ে অনেক বেশি শক্ত। ফিরে আসো, চোখ খোলো, আমি আছি তোমার অপেক্ষায়। কিন্তু গালিব নিঃশব্দ। ঠিক তখনই আইসিএর প্রধান ডক্টর লি জেন আর চেন ইউন এসে দাঁড়ায় পাশে। লি জেনে শান্ত কণ্ঠে বলে, ডক্টর তুয়া, পেশেন্ট তখন স্থিতিশীল, তবে তুবার ডাকায় ডাক্তারের লি জেনের দিকে। লি জেন ধীরে ধীরে বলে, আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। যদি ওনার জ্ঞান না ফেরান তাহলে ওনার ব্রেন কোমায় চলে যাওয়া একটা আশঙ্কা থাকবে। তুবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে ঠান্ডা শ্বাস নেয়, নিজের চোখ মুছে আবার গালিবের দিকে ফিরে তাকায়। তুমি শুনছো তো গালিব, ডক্টর কি বলেছে? তোমার জেদ দেখিয়ে যাও, তুমি তোমার দুবার জন্য কি করতে পারো। আমি অপেক্ষা করব, 24 ঘন্টা না, 24 বছরও আমার সমস্যা নেই, কিন্তু তুমি ফিরবে, তুমি আমায় একা রেখে যেতে পারো না। ঘর জুড়ে শুধু মনিটরে বিপ বিপ শব্দ। তুবা মাথায় গালিবে বুকের পাশে রেখে নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ে। বাইরে দাঁড়িয়ে থাকা বাকি সবাই শোনে। তাহমিদ খান ও তহিদ খান একদম ভেঙে পড়ে। জিশান তহিদ খানকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা, আপনি ভেঙে পড়বেন না, গালিব ভাইয়ের কিচ্ছু হবে না, আমরা কিছু হতে দিব না। আমাদের সবাইকে গালিবের জন্য আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইব। তাহমিদ, এখানে কোনো মসজিদ আছে আশেপাশে? আঙ্কেল, আশেপাশে কোনো মসজিদ নেই, তবে আমার জানা মতে 7-8 কিলো দূরে একটা মসজিদ আছে। তাহলে আর দেরি কেন, আমরা এখনই বেরিয়ে পড়ি। জিশান অনেককে এই দিকটা সামলে নিতে বলে। সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল মসজিদের উদ্দেশ্যে। বেনজিং শহরে ব্যস্ততার মাঝে এক নিঃশব্দ নির্জন মসজিদ হাসপাতাল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সেখানে এখন 6টা মানুষ নীরবে বসে আছে। তারা সবাই আজ যেন পৃথিবীর সব অহংকারে ছেড়ে একজন মানুষের জন্য আল্লাহর দরবারে মাথা নত করেছে। তহিদ খানের সিজদাই দিয়ে কাপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি বাবা হয়ে আজ অসহায় আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার জীবনের শেষটুকু ওকে দিয়ে দাও, কিন্তু আমার আবরারকে নিও না। আল্লাহ, আমি আর পারবো না এই বয়সে এই কষ্ট সহ্য করতে। আল্লাহ, গালিব তো অনেক ভুল করছে, ঠিক আছে, কিন্তু ওর মন খারাপের কিছু নেই। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সব ফাজলামি মেনে নিতে রাজি আছি, শুধু ওকে ফেরত দাও আল্লাহ। আমি তো গালিব ভাইয়াকে বড় ভাইয়ের মতো ভালোবাসি। আল্লাহ, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না, গালিব ভাইয়াকে ফিরিয়ে দিন। আল্লাহ, আমার পাপা ছাড়া আমি কিছুই চাই না, আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, কিন্তু আজ চাই, আমার পাপাকে ফিরিয়ে দিন আল্লাহ, দয়া করে।
আমি মুসলিম ছিলাম না, একমাত্র গালিব আঙ্কেল এর সহায়তায় মুসলিম হয়েছি। তার এই উপকার কোনো দিন ভুলবো না। কিন্তু যদি কোনো উপায় থাকে আমি আমার প্রাণ দিতেও রাজি আছি, শুধু গালিব আঙ্কেলকে ফিরিয়ে দিতে। আল্লাহ, আমি মুসলিম হয়েও এইসব আমি বুঝি না, কিন্তু আমি জানি আঙ্কেল অনেক ভালো মানুষ। দয়া করে গরিব আঙ্কেলকে নিয়ে যাও না, ফিরিয়ে দাও গরিব আঙ্কেলকে। সেই মসজিদে তখন কেউ কারোর দিকে তাকাচ্ছে না, তারা শুধু ঝরে পড়েছে নিজেদের ভেতরে সবচেয়ে পবিত্র প্রার্থনা নিয়ে। একজন মানুষ এক গালিবকে ফিরিয়ে আনার প্রার্থনা, অন্যদিকে হাসপাতালের করিডোরে একপাশে ছোট্ট প্রার্থনার জায়গায় সবাই বসে তাদের সামনে খোলা জানালার ফাঁকা দিয়ে চাঁদের আলো ঢুকছে, কিন্তু তাদের চোখে আলো নেই, আছে অন্ধকারের ভয়। তারা বসে আছেন গালিবের জন্য, যার নিঃশ্বাস এখন সময়ের সাথে লড়ছে। দুবার কাপা ঠোঁট, দু চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু, সিজদায় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলছে,